ওয়েলকাম টু ইউ অল। আমি যে কোশ্চেনগুলো নিয়ে কথা বলি সেগুলো আপনারা ম্যাট্রিক্সের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পাবেন। তো এখানে একটি কোশ্চেন দেখা যাচ্ছে, সেন্টিওলস হেল্প অর্গানাইজ দ্য মাইটোটিক স্পিন্ডেল is has 9 peripheral triplets but lacks a central pair. Is has 9 peripheral microtubule triplet having central pair. Are paired structure found in immature dividing nerve cell. Are found in mature nerve cell. সেন্ট্রিওল কি সেটা আমরা একটু দেখব। একটা সেলের মধ্যে আমরা জানি যে অর্গানেলি থাকে এবং সাইটোস্কেলেটন কম্পোনেন্ট থাকে। সাইটো মানে সেল এবং স্কেলেটন মানে হলো যে সেলের কাঠামো দেয় যে জিনিসটা। তো সাইটোস্কেলেটন কম্পোনেন্ট সেলের একটা নির্দিষ্ট শেপ মেনটেন করে এবং তাদের আরও অনেক ফাংশন আছে। তো একটা সেলে সাইটোস্কেলেটন কম্পোনেন্ট হলো 3 ধরনের। একটা হলো অ্যাক্টিন ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট অ্যাক্টিন ফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট হলো অ্যাক্টিন ফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এবং মাইক্রোটিউবিউল। এই 3 ধরনের সাইটোস্কেলেটন কম্পোনেন্ট থাকে। তো মাইক্রোটিউবিউলটা কেমন দেখতে? মাইক্রোটিউবিউলটা হলো এই ছোট ছোট আলফা টিউবিউলিন নামক ছোট মনোমারগুলো একসাথে হয়ে তারা একটা পলিমার তৈরি করে এবং একটা লম্বা টিউবের মতো ফর্মেশন করে। এরকম হলো লম্বা একটা টিউব আকারে দেখতে হলো মাইক্রোটিউবিউল। এরকম মাইক্রোটিউবিউল, এটা একটা মাইক্রোটিউবিউল। তো এরকম 3টা মাইক্রোটিউবিউল একসাথে মিলে হয় হলো ট্রিপলেট। এরকম ট্রিপলেট হলো 9 ট্রিপলেট। এরকম 9 ট্রিপলেট একসাথে জোড়া লেগে হয় হলো একটা সেন্ট্রিওল। এবং সেন্ট্রিওল 2টা সেন্ট্রিওল এরকম পারপেন্ডিকুলার থাকে, একটা আরেকটার রাইট অ্যাঙ্গেল করে থাকে সেলের মধ্যে একটা। এটাকে বলে, এরকম 2টা সেন্ট্রিওল যখন একসাথে থাকে তখন তাকে বলে সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম সেল ডিভিশনের সময় মাইটোটিক স্পিন্ডেল ফর্মেশনে হেল্প করে। তো সেল ডিভিশনের সময় সেন্ট্রোজোম 2টা প্রথমে তারা চারটা হয়, মানে তারাও ডিভাইড করে। 2টা সেন্ট্রিওল বা একটা সেন্ট্রোজোম ডিভাইড করে 2টা হয় এবং 2টা সেন্ট্রোজোম সেলের 2টা পোলে চলে যায়, যে তারা মাইটোটিক স্পিন্ডেল ফর্মেশন করে। আসলে কিছুই না, মাইটোটিক স্পিন্ডেল হলো মাইক্রোটিউবিউল। তারাও ছোট ছোট আলফা টিউবিউলিন এর মনোমারকে একসাথে জোড়া দিয়ে পলিমার তৈরি করে তারা মাইক্রোটিউবিউল তৈরি করে। এটাই হলো মাইটোটিক স্পিন্ডেল। এজন্য সেন্ট্রোজোমকে বলা হয় মাইটোটিক স্পিন্ডেল অর্গানাইজিং সেন্টার বা মাইক্রোটিউবিউল অর্গানাইজিং সেন্টার, কারণ এখান থেকে নতুন নতুন মাইক্রোটিউবিউল তৈরি হতে পারে। আবার যখন সেল ডিভিশনের মেটাফেজ স্টেজে ক্রোমোজোমগুলো মাঝখান বরাবর অবস্থান করে এবং পরবর্তীতে এই মাইটোটিক স্পিন্ডেল সেলের ক্রোমোজোমের যে লাগানো থাকে, এখান থেকে আবার তারা শর্টেনিং হয়। এই মাইক্রোটিউবিউলের শর্টেনিংয়ের মাধ্যমে সেন্ট্রোমেয়ার বরাবর মোস্ট কনস্ট্রিক্টেড পোর্শন অফ দ্য ক্রোমোজোম হলো সেন্ট্রোমেয়ার বরাবর ক্রোমাটিডগুলো স্প্লিট হয়ে তারা 2 মেরুর দিকে আসতে থাকে। এটা এই মাইটোটিক স্পিন্ডেল শর্টেনিংয়ের মাধ্যমে ক্রোমাটিডগুলো মেরুর দিকে আসতে থাকে। যদি এই মাইটোটিক স্পিন্ডেল বা মাইক্রোটিউবিউলের কোনো সমস্যা হয় তাহলে এই সেন্ট্রোমেয়ারটা তারা ঠিকমতো টান দিতে পারে না এবং
এই ক্রোমোজোমটা স্প্লিট হতে পারে না, তখন দেখা যায় পুরা ক্রোমোজোমটা স্প্লিট না হয়ে একদিকে চলে গেছে এবং এটাই হলো নন ডিসজাংশন। তখন সেলে একটা নানান ধরনের এবং এটা যদি একটা জাইগোট একটা জার্ম সেল হয় তাহলে ডিফেক্টিভ গ্যামেট তৈরি হতে পারে এবং ডিফেক্টিভ গ্যামেট থেকে ডিফেক্টিভ এমব্রায়ো তৈরি হবে। এখন আমরা যদি কোশ্চেনটা দেখি যে সেন্ট্রিওলস হ্যাভ অর্গানাইজ দ্য মাইটোটিক স্পিন্ডেল, তো এটা হলো ট্রু, কারণ তারা মাইটোটিক স্পিন্ডেল অর্গানাইজ করে। ইচ হ্যাজ 9 পেরিফেরাল ট্রিপলেট বাট ল্যাকস এ সেন্ট্রাল পেয়ার। তার মানে এইখানকার ছবিতে আমরা যদি দেখি যে 9 পেরিফেরাল ট্রিপলেট আছে এবং তাদের মাঝখানে কোনো সেন্ট্রাল পেয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে মাঝখানেও 2টা মাইক্রোটিউবিউল আছে। মাঝখানেও 2টা মাইক্রোটিউবিউল থাকলে তাকে বলছে সেন্ট্রাল পেয়ার। তো আমরা এখানে ছবিতে সেন্ট্রিওলের মাঝখানে কোনো মাইক্রোটিউবিউল দেখতে পাচ্ছি না, তাহলে এটা ট্রু যে তাদের মাঝখানে কোনো মাইক্রোটিউবিউল নেই। ইচ হ্যাজ 9 পেরিফেরাল মাইক্রোটিউবিউল ট্রিপলেট হ্যাভিং সেন্ট্রাল পেয়ার। তাদের মাঝখানে একটা সেন্ট্রাল পেয়ার আছে, এটা ফলস। এবং আর পেয়ার্ড স্ট্রাকচার ফাউন্ড ইন ইম্যাচিউর ডিভাইডিং নার্ভ সেল। তাহলে এটা ট্রু যে আমরা জানি যে সেন্ট্রিওল সেল ডিভিশনের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোটিক স্পিন্ডেল ফর্মেশনের মাধ্যমে। এজন্য একটা নার্ভ সেল ইম্যাচিউর নার্ভ সেল ডিভাইডিং হচ্ছে, এই সময়টা সেন্ট্রিওলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এবং এই সেলগুলোতে অবশ্যই সেন্ট্রিওল থাকবে, তাহলে এটা ট্রু। আর ফাউন্ড ইন ম্যাচিউর নার্ভ সেল। ম্যাচিউর নার্ভ সেল যদিও ডিভাইড করে না, কিন্তু তারপরেও ম্যাচিউর নার্ভ সেলেও সেন্ট্রিওল থাকে, এটাও ট্রু। এখন আমরা আরেকটা কোশ্চেন দেখব যে জেনেটিক কোড ইজ অ্যাম্বিগুয়াস, নন রিডান্ডেন্ট, নন ওভারল্যাপিং, ইউনিভার্সাল, কমালেস। তো আমরা দেখি জেনেটিক কোড কি। আমরা জানি যে আমাদের ডিএনএতে যে পিউরিন এবং পাইরিমিডিনের বেস পেয়ারিং থাকে, সেখানে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। তাহলে আমাদের পিউরিন এবং পাইরিমিডিন মিলে মোট 4টা আমরা নাইট্রোজেনাস বেস পাই। সেটা কি কি? অ্যাডেনিন, গুয়ানিন এবং সাইটোসিন, থাইমিন। তো এই 4টা অক্ষরকে পরপর এরকম করে সাজানো থাকে ডিএনএতে। তো এরকম পরপর তিনটা যে এই পরপর 3টা অ্যালফাবেট নিয়ে হলো একটা কোডন। এই কোডনের এই 3টা কোডন একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড করা থাকে। যখন আমরা জানি যে ডিএনএর মধ্যে যে জিন থাকে, জিন হলো একটা জিন একটা নির্দিষ্ট প্রোটিনের জন্য, একটা জিন একটা নির্দিষ্ট প্রোটিনের জন্য, এবং সেই জিন থেকে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়। তো এই প্রোটিনগুলো আসলে অ্যামাইনো অ্যাসিড এর পলিমারাইজেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হয়। তো এই ডিএনএতে যে কোডন থাকে, এই 3টা অ্যালফাবেট নিয়ে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কোড থাকে, এটাই হলো কোডন। এখন এই যে ডিএনএ, এখানে হলো আমরা জানি যে সাইটোসিনের সাথে সবসময় গুয়ানাইন লাগবে এবং অ্যাডেনিনের সাথে থাইমিন লাগবে। তো এরকম পরপর অক্ষরগুলো নিয়ে কোডন তৈরি। এবং আমাদের হিউম্যান বডিতে টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে হলো 20টা। টোটাল অ্যামাইনো অ্যাসিড আছে 20টা এবং কোড আমরা যে নাইট্রোজেনাস বেস পেয়েছি হলো 4টা, ATCG। এখন এই ATCG দিয়ে
পরপর 3টা করে অক্ষর বসিয়ে 4টা অক্ষর দিয়ে 20টা অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে হবে। তো 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য এই 4টা অক্ষর। তো এই 4টা অক্ষরকে সর্বোচ্চ কতভাবে সাজানো যায়? সম্ভাব্যতার সূত্র অনুযায়ী এই 4টা অক্ষরকে সর্বোচ্চ 64 ভাবে সাজানো যায়। তো সায়েন্টিস্টরা 64 কোডন পেয়েছেন, তারা UCAG এবং এই 4টা অক্ষরকে তারা একটা একটা করে মিলিয়ে 64টা কোডন পেয়েছেন। তো এই 64টা কোডন হলো 20টা অ্যামাইনো অ্যাসিডের জন্য। তার মানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য অনেকগুলা কোড থাকতে পারে। যেমন এখানে লিউসিনের জন্য 4টা কোড আছে। ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের সময় এই অক্ষরগুলোর পরপর এগুলোর যে কোনো একটা যদি থাকে, CUU বা CUC এর যে কোনো একটা থাকলে লিউসিন অ্যামাইনো অ্যাসিড লাগবে ওই অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড চেনের সাথে। তো এটা হলো কোডন। এখন কোডনের এই কোশ্চেনে কোডনের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখানো হয়েছে যে জেনেটিক কোড ইজ অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস শব্দের মানে হলো যে অস্পষ্ট। তো জেনেটিক কোড ইজ অ্যাম্বিগুয়াস মানে অস্পষ্ট, এটা ফলস। কারণ জেনেটিক কোড সবসময় স্পষ্ট, যে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য একটাই কোড থাকবে এবং একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টা কোডও থাকতে পারে। কিন্তু এই 4টা কোড এই অ্যামাইনো অ্যাসিডটার লিউসিনের জন্য এই 4টা কোডই নির্দিষ্ট, অন্য কোনো অ্যামাইনো অ্যাসিড এখানে আসবে না। তাহলে জেনেটিক কোড অ্যাম্বিগুয়াস না, স্পষ্ট, এটা তাহলে ফলস। তারপর আরেকটা আছে যে জেনেটিক কোড আরেকটা বি নাম্বার, জেনেটিক কোড ইজ নন রিডান্ডেন্ট, নন ওভারল্যাপিং, ইউনিভার্সাল, কমালেস। তো জেনেটিক কোডের কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো হলো যে জেনেটিক কোড লেখার সময় এভাবে পরপর লিখতে হবে। এদের মধ্যে যেহেতু ডিএনএর মধ্যে এই অক্ষরগুলো এরকম পরপর থাকে, সেহেতু জেনেটিক কোড লেখার নিয়ম হলো এখানেও পরপর লিখতে হবে, কোনো কমা ব্যবহার করা যাবে না এবং তাদের মধ্যে কোনো ফাঁকাও রাখা যাবে না, প্রতিটা অক্ষর পরপর সাজিয়ে দিতে হবে। এবং এই যে পরপর হলেও যে 3টা অক্ষর মিলে একটা অ্যামাইনো অ্যাসিড, এটা সবসময় নির্দিষ্ট থাকবে, যে AUG ফর মেথিওনিন, AAC UCU, মানে 3টা করে সবসময় একটা কোডের জন্য আসবে। যদিও তারা এভাবে আছে, তারপরেও 3টা করে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য তারা নির্দিষ্ট। এজন্য জেনেটিক কোডের তাহলে আমরা বৈশিষ্ট্য পেলাম কি, যে এটা হলো কমালেস, মানে কোনো কমা ব্যবহার করা যাবে না, এবং নন ওভারল্যাপিং, মানে এখানে কোনো ওভারল্যাপ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ 3টা করে অক্ষর আমি একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নিয়ে নিব, সেক্ষেত্রে একটা আরেকটার সাথে ওভারল্যাপিং হবে না। তাহলে এখানে নন ওভারল্যাপিং ট্রু হবে। ইউনিভার্সাল, এটাও ট্রু। ইউনিভার্সাল মানে সব অর্গানিজমের জন্যই এটা একই, ব্যাকটেরিয়া, ভাইরাস, সব অর্গানিজমের জন্য এটা ঠিক। তারপর হলো কমালেস, এটাও ট্রু। এবং জেনেটিক কোড ইজ নন রিডান্ডেন্ট, এটাও ফলস। কারণ হলো যে জেনেটিক কোডের আরেকটা বৈশিষ্ট্য হলো রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিটা কেমন, যে এখানে একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টা কোড আছে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য 4টা কোডই থাকতে পারে। এই বৈশিষ্ট্যটাকে বলে যে রিডান্ডেন্সি বা ডিজেনারেটিভ কোডন। তো এটা হলো একটা বৈশিষ্ট্য। তাহলে এখানে
নন রিডান্ডেন্ট বলা হয়েছে, হবে রিডান্ডেন্সি, এজন্য এটা ফলস হবে। আরেকটা কোশ্চেন, দি ফলোয়িং আর এক্সাম্পল অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশান। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশানের এক্সাম্পল কিছু দিয়েছে, রিমুভাল অফ ইন্ট্রন, হাইড্রক্সিলেশন, অ্যাডিশন অফ পলিএটেইল গ্লাইকোসাইলেশন, ট্রিমিং। তো আমরা এই কোশ্চেনটা সলভ করব। তো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশান, তো যেহেতু ট্রান্সলেশন কথাটা এসেছে, তো আমরা একটু দেখব যে ট্রান্সলেশন ট্রান্সক্রিপশন এটা কি, সেটা আমরা একটু দেখব। তো আমরা জানি যে ডিএনএ মধ্যে জিন থাকে। তো আমরা একটা জিনের স্ট্রাকচার যদি দেখি, তাহলে জিনে কি থাকে, একটা এই জিনটায় তো আসলে ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি হবে। তো এই জিনের ট্রান্সক্রিপশন ইউনিট থাকে। তো ট্রান্সক্রিপশন ইউনিটের মধ্যে থাকে একজন এবং ইন্ট্রন, এরকম একজন আবার ইন্ট্রন, আবার একজন আবার ইন্ট্রন, এরকমভাবে থাকে জিনের মধ্যে। আর হলো প্রোমোটার রিজিয়ন থাকে। তো প্রোমোটার রিজিয়ন কি, এখান থেকে হলো ট্রান্সক্রিপশনটা দ্রুত হবে আর কি, এখান থেকে ট্রান্সক্রিপশন শুরু করবে প্রোমোটার রিজিয়ন এবং ট্রান্সক্রিপশনের রেটটা বাড়াবে আর কি। এখন একজন ইন্ট্রন কি, একজন হলো কোডিং রিজিয়ন। আমরা যে কোডিং কথা বললাম যে একটা 3টা কোড একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য, এই কোডগুলো থাকে হলো একজনে। আর ইন্ট্রনে হলো নন কোডিং রিজিয়ন। ইন্ট্রনে এমনি এটিসিজি এরকম থাকে, ইন্ট্রনে কোনো কোডিং রিজিয়ন থাকে না প্রোটিনের জন্য। তো এই জিনটা হলো ট্রান্সক্রিপশন হবে, ট্রান্সক্রিপশন। তো এইভাবে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ হয়, এমআরএনএটা সাইটোপ্লাজমে যায় এবং সাইটোপ্লাজমে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রসেসকে বলে ট্রান্সক্রিপশন এবং আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রসেসকে বলে হলো ট্রান্সলেশন। তো এভাবে ডিএনএতে এই জিনটা ট্রান্সক্রিপশন হবে, প্রথমে সেই জিনটা হলো, ডিএনএ তো ডাবল হেলিক্স পেঁচিয়ে থাকে। তো প্রথমে ওই জায়গাটার প্যাচ খুলবে এবং ওই জায়গায় থেকে ওই জিনটারই শুধু ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএ তৈরি হবে। তো এমআরএনএটা যে তৈরি হবে, নিউলি সিনথেসাইজ একটা এমআরএনএ, সেটা দেখতে এরকম যে সেখানে কিছু একজন থাকে এবং কিছু ইন্ট্রন থাকে। এই যে বক্সগুলো, এটা হলো একজন পোর্শন এবং তার মাঝখানে হলো ইন্ট্রন নন কোডিং সিকোয়েন্স। নন কোডিং সিকোয়েন্সকেও সে ট্রান্সক্রাইব করলো এবং কোডিং সিকোয়েন্সকেও সে ট্রান্সক্রাইব করলো। আসলে ট্রান্সক্রিপশন করে কি করলো, এখানেও সেই বেস পেয়ারিং রুল অনুসারে এর সাথে টি লাগে, সির সাথে জি লাগে, এভাবে করেই হলো সে ট্রান্সক্রাইব করে। তো আমরা জানি যে এমআরএনএ হলো ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড এবং এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, এটাই পার্থক্য, যে এমআরএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড, ডিএনএ ডাবল স্ট্যান্ডার্ড। আর ডিএনএতে থাইমিন থাকে, এমআরএনএতে হলো থাইমিনের বদলে ইউরাসিল থাকে। এটাই পার্থক্য ডিএনএ এবং আরএনএর মধ্যে। এবং ডিএনএ হলো রাইবোজ সুগার, ডিঅক্সিরাইবোজ সুগার, এবং আরএনএ হলো রাইবোজ সুগার। তো এখানে কোডিং সিকোয়েন্স আছে, নন কোডিং সিকোয়েন্স আছে। তো কোডিং সিকোয়েন্স থেকে আমি প্রোটিন পাবো, নন কোডিং সিকোয়েন্স থেকে তো আমি কোনো প্রোটিন পাবো না, কারণ নন কোডিং সিকোয়েন্সগুলো এমনি অক্ষর, এখানে কোনো অ্যামিনো অ্যাসিডের কোড নাই। তাহলে এইটা পুরো একটা লম্বা এমআরএনএ আমার সাইটোপ্লাজমে নিয়ে কোনো লাভ নাই। তো সেজন্য হলো কি হবে, নিউক্লিয়াসের মধ্যেই পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান হবে। পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান হয়ে কি হবে, স্লাইসিং হবে। প্রথমে হলো এরকম কাটবে, স্প্লাইসিওজোম নামক এনজাইম আছে নিউক্লিয়াসের মধ্যে। ওই এনজাইমগুলো কি করবে, একজন ইন্ট্রনগুলোকে কেটে ফেলবে, কেটে আবার একজনগুলোকে সে জোড়া লাগাবে, একজনগুলা এক জায়গায় জোড়া লেগে গেল এবং ইন্ট্রনগুলা বাদ পড়ে গেল যেখানে ছিল নন কোডিং সিকোয়েন্স। তো এই ইন্ট্রনগুলো নিউক্লিয়াসের মধ্যেই থাকবে।
তো এক্সনগুলো যে জোড়া লেগে গেল, এখন এরকম একটা এমআরএনএ যদি সাইটোপ্লাজমে পাঠায় দেওয়া হয়, তাহলে এটা সাইটোপ্লাজমের বিভিন্ন প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে নষ্ট হয়ে যেতে পারে। তো এজন্য কি করা হবে, এর মাথায় একটা গুয়ানাইন ক্যাপ লাগাই দেওয়া হবে যাতে এই এমআরএনএটা নষ্ট না হয়। আর একটা অনেকগুলো মানে অনেকগুলো অ্যাডেনাইন নিউক্লিওটাইড 150 থেকে 250টার মতো এর পেছনে লাগিয়ে দেওয়া হবে। এটাকে বলা হয় পলি অ্যাডেনাইলেশন টেইল বা পলি এ টেইল। তাহলে এটা হয়ে গেল একটা ম্যাচিউর এমআরএনএ, যার শুধুমাত্র এক্সন পোর্শনটা আছে এবং একটা গুয়ানাইন ক্যাপ আছে এবং পলি অ্যাডেনাইল টেল আছে। তো এই ম্যাচিউর এমআরএনএটা এবার নিউক্লিয়ার মেমব্রেনের পোর দিয়ে সাইটোপ্লাজমে বের হয়ে যাবে। সাইটোপ্লাজমে বের হয়ে যাওয়ার পরে এই এমআরএনএর উপরে রাইবোজোম এসে বসবে। রাইবোজোমের দুইটা সাব ইউনিট 60S এবং 40S। তো ছোটোটা হলো 40S, বড়টা 60S। দুইটা সাব ইউনিট এমআরএনএর উপরে বসবে, নিচে একটা বসবে, উপরে একটা বসবে। এমআরএনএ থাকবে মাঝখানে। তারপরে আসবে টিআরএনএর চেহারা দেখতে এরকম ক্লোভার লিফের মতো, তিনটা রিং আছে। তো এই টিআরএনএটা অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসবে, একটা করে অ্যামাইনো অ্যাসিডকে সে বয়ে নিয়ে আসবে এবং সে দেখবে তার রিড করার জন্য কোড আছে যে এখানে কোন অ্যামাইনো অ্যাসিড দিতে হবে, কোন অ্যামাইনো অ্যাসিড আনতে হবে, লাইসিন নাকি লিউসিন। সে এই কোড দেখে দেখে অ্যামাইনো অ্যাসিড আনবে এবং একটা করে অ্যামাইনো অ্যাসিড আর একটা করে অ্যামাইনো অ্যাসিডের সাথে লাগাবে হলো রাইবোজোম। এভাবে করে অ্যামাইনো অ্যাসিড পরপর লেগে একটা পলিপেপটাইড চেইন হবে। তো ট্রান্সলেশন যখন স্টপ হয়ে যাবে, একটা স্টপ কোডন আসবে। সেই স্টপ কোডন দেখে রাইবোজোম বুঝতে পারবে যে এখন আমার ট্রান্সলেশন হচ্ছে, ট্রান্সলেশন স্টপ করে দিতে হবে। তো ট্রান্সলেশন স্টপ হয়ে যাওয়ার পরে এই পলিপেপটাইড চেইনটা ছাড়িয়ে যাবে, রাইবোজোম থেকে ছাড়িয়ে যেয়ে সাইটোপ্লাজমে আসবে। এই পলিপেপটাইড চেইন এভাবেই রাখলে একটা প্রোটিন হলো না। এখন এর বিভিন্ন রকম কাজ আছে, ফোল্ডিং করতে হবে, তারপর এর সাথে হয়তো একটা গ্লাইকোসাইড বন্ডেজ করে দিতে হবে, না হয় একটা হাইড্রোক্সিল বন্ড যোগ করে দিতে হবে, না হয় একটা ফসফরাস বন্ড যোগ করতে হবে। যা হোক, এটাই হলো পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। তার পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন লাগবে একটা প্রোটিন হইতে গেলে। তো হলো এখানে কোশ্চেনটা ছিল কি, ফলোয়িং আর এক্সাম্পল অফ পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনের এক্সাম্পল কি? রিমুভাল অফ ইন্ট্রন রিমুভাল। তো আমরা দেখেছি যে ইন্ট্রন রিমুভাল আসলে পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের একটা প্রসেস। পোস্ট ট্রান্সক্রিপশনাল মানে ট্রান্সক্রিপশন হওয়ার পরে যে এমআরএনএটা তৈরি হলো, ওই এমআরএনএর কে কেটে ইন্ট্রন এক্সনগুলো এক জায়গায় করা হলো এবং পলি এ টেইল লাগিয়ে দেওয়া হলো। এটা হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশান। তাহলে রিমুভাল অফ ইন্ট্রন রিমুভাল এটা ফলস হবে, কারণ এটা পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশানের একটা প্রসেস। হাইড্রোক্সিলেশন এটা ট্রু হবে, কারণ প্রোটিনের হাইড্রোক্সিল গ্রুপ অ্যাড করে দেওয়া হয়। এবং অ্যাডিশন অফ পলিএটেইল অ্যাডিশনটা হলো পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনের একটা ধাপ, এটাও ফলস। গ্লাইকোসাইলেশন এটা ট্রু, কারণ একটা গ্লাইকোসাইড কার্বোহাইড্রেট বন্ডেজ লাগিয়ে দেওয়া হতে পারে। ট্রিমিং মানে হলো পলিপেপটাইড চেনকে অনেক সময় কাটতেও হতে পারে, এটাও ট্রু। এখানে আরেকটা কোশ্চেন, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ইনভলভ সিঙ্গেল জিন, মাল্টিপল জিন, অটোসোম, সেক্স ক্রোমোজোম, মাইটোকন্ড্রিয়াল জিন। তো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কোনগুলো? মেন্ডেল যে ডিজিজগুলোকে ব্যাখ্যা করতে পেরেছিলেন সেগুলোই হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। যেমন মেন্ডেল অটোসোম, ডমিনেন্ট, রিসেসিভ এগুলো নিয়ে উনি এগুলোর ব্যাখ্যা দিয়েছিলেন।
তো সেক্ষেত্রে এক্স লিঙ্ক ডমিনেন্ট, এক্স লিঙ্ক রিসেসিভ, অটোসোমাল ডমিনেন্ট, অটোসোমাল রিসেসিভ এগুলোর ব্যাখ্যা মেন্ডেল দিতে পেরেছিলেন। এজন্য এগুলো হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। তাহলে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার ব্যাখ্যা করতে পেরেছিলেন। অটোজোম এটা ট্রু, সেক্স ক্রোমোজোম এটাও ট্রু, এবং মাইটোকন্ড্রিয়ার মধ্যেও ডিএনএ আছে এবং এই ডিএনএর ব্যাপারে মেন্ডেল কোনো কথা বলেননি। এজন্য এটা হলো ফলস, কারণ মাইটোকন্ড্রিয়াল জিনের ব্যাপারে মেন্ডেল কোনো কথা বলেননি। আর সিঙ্গেল জিন মাল্টিপল জিন, এখানে আসলে সিঙ্গেল জিন মাল্টিপল জিন বলতে বলা হচ্ছে যে একটা অ্যালিলি, যে একটা জিনের জন্য যে কয়টা, যেমন ধরেন যে লম্বা নাকের জিন যত আছে, যে খাটো নাক, লম্বা নাক, যত ধরনের নাকের জিন আছে সবাই একটা আর একটার অ্যালিলি। তো এই একটা অ্যালিলি নিয়ে মেন্ডেল ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু একটা জিনের যে মাল্টিপল অ্যালিলি থাকতে পারে বা মাল্টিপল অ্যালিলি, এটা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি। এজন্য সিঙ্গেল জিনটা ট্রু হবে এবং মাল্টিপল জিন ফলস হবে। এখানে আমি গত লেকচারে এটা সলভ করেছিলাম এই কোশ্চেনটা, যে ইন এ ক্লাসিক্যাল হেপাটিক লোবিউল ব্লাড ফ্লোস সেন্টিপিটালি, বাইল ফ্লোস সেন্টিফিউগালি। এখানে সেন্টিপিটালি শব্দের অর্থ হলো সেন্টারের দিকে যাওয়া, সেন্টিপিটালি মানে সেন্টারের দিকে যাওয়া। আর বাইল ফ্লোস সেন্টিফিউগালি শব্দের অর্থ হলো যে সেন্টার থেকে দূরে যাওয়া। এটা আমি বলেছিলাম যে সেন্টিফিউগালি দুইটারই মানে হলো যে সেন্টারের দিকে যাওয়া, কিন্তু এটা হবে যে সেন্টিফিউগালি হলো সেন্টার থেকে দূরে যাওয়া। তাহলে এখানে আমরা দেখেছিলাম যে পোর্টাল ভেইন এবং হেপাটিক আর্টারি থেকে ব্লাডটা সেন্ট্রাল ভেইনের দিকে যাচ্ছে। তাহলে এটা ট্রু, ব্লাড ফ্লো সেন্টিপিটালি, সেন্টারের দিকে যাচ্ছে, এবং বাইলটা হলো সেন্টার থেকে দূরে যাচ্ছে, বাইল ডাক্টের দিকে যাচ্ছে। তাহলে বাইল ফ্লোস সেন্টিফিউগালি, এটাও ট্রু হবে, কারণ হলো বাইল সেন্টার থেকে দূরে যাচ্ছে।